Hi, this is Dr. Bimal Chandra Das. Welcome you all to our today's lecture. Today we will discuss about linear differential equation with constant coefficient. You know, we already conduct another lecture on this chapter, linear differential equation with constant coefficient. এই ধরনের ইকুয়েশন গুলো how we can solve and the solving procedure with formula. And in this lecture, we also discuss with some similar problem. And in the later part of this lecture, we will also discuss with some new article and new problem. So let us first discuss with similar problem which we discussed in our previous lecture. For example, এখানে আমরা একটা প্রবলেম কনসিডার করেছি। This problem is fourth order differential equation, and we easily see that this is a linear differential equation with constant coefficient, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা linear differential higher order linear differential equation with constant coefficient, কারণ এখানে প্রত্যেকটা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট। এই জন্য আমরা এটাকে বলি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো আমরা গত লেকচার আমরা শিখে আসছি যে এই ইকুয়েশনটাকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে ডিডি ফর্মে, ডিওয়াই বাই ডিএক্স এই টাইপের যে ফর্মটা সেটাকে আমরা বলি ডিডি ফর্ম। আর এই ইকুয়েশনটাকে আমরা ডি ফর্মে লিখতে পারি, লার্জ ডি। লার্জ ডি মিনস ddx, তার মানে d4y এটাকে বোঝা যাচ্ছে এখানে y কে ফোর্থ টাইম ডেরিভেটিভস। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা আগে আমরা শিখে আসছি। সো এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা অক্সিলারি ইকুয়েশনের সাথে পরিচয় হয়ে আসছি। এই ইকুয়েশন 1 থেকে আমরা অক্সিলারি ইকুয়েশনটা লিখতে পারি। অক্সিলারি ইকুয়েশনটা আমরা যেভাবে আলোচনা করে আসছি, এক নম্বর ইকুয়েশনটা যেভাবে দেওয়া আছে ওখান থেকে প্রত্যেকটা পার্টে আমরা y দেখতে পাচ্ছি। উই ক্যান সি y in every part. So if we take a common factor y, then we can get this polynomial. And if we put this polynomial equal 0 except y, I mean এই ইকুয়েশন থেকে y কমন নেওয়ার পরে যে রাশিটা পাবো এই রাশিটা ইকুয়াল 0 বসালে আমরা অক্সিলারি ইকুয়েশন পাবো। ঠিক আছে? তো এই অক্সিলারি ইকুয়েশন থেকে আমাদের একটা উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের অক্সিলারি ইকুয়েশন থেকে ডি এর মানগুলি বের করতে হবে। তো এখানে আমরা দেখে যাচ্ছি ফোর্থ অর্ডার ইকুয়েশন, এটাকে আমরা সহজে মান বের করতে পারি না, এটাকে আমাদের ভাগশেষ উপপাদ্য। উই হ্যাভ টু চুজ দ্য রিমাইন্ডার ফ্যাক্টর টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি ফ্রম দিস ইকুয়েশন। সো অ্যাজ উই নো, দ্য ভাগশেষ উপপাদ্য জিনিসটা হচ্ছে যে আমরা এই রাশিটাকে ফ্যাক্টরাইজ করে ভেঙ্গে ভেঙ্গে কতগুলো টার্মে লিখবো যেখান থেকে আমরা একটা কমন জিনিস পাবো। তো এখানে দেখতে পাচ্ছি ভাগশেষ উপপাদ্য বলছে এই ইকুয়েশনের, আমি যে ইকুয়েশনটা ঘোরাচ্ছি এই ইকুয়েশনের ডি এর মান যদি -1 বসানো হয়, -1 বসালে ডি এর মান -1 বসালে এই রাশিটার মান 0 হয়, তাহলে d+1 তার একটা সাধারণ উৎপাদক। তাহলে d+1 সাধারণ উৎপাদক নিয়ে আমি এখানে কতগুলো রাশি সেট করলাম, d+1 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 d+1। এখন আমি উপরের ইকুয়েশনের সাথে ব্যালেন্স করে কমন নিব। তো এখানে প্রথম পার্ট থেকে এখানে d4 আছে, d4 থেকে আমি যেহেতু d আমার আছে d+1, তাহলে d³ কমন যাবে এখান থেকে, তাহলে d+1, তারপর এখান থেকে গুণ করলে হয় d4 + d³ উপরে লাইন লিখলাম। আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে -d³। সো এখানে যদি -2d³ নিই তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে আমাদের -3 আসে। তোমাদের মনে পড়বে আমরা যে পরের লাইনটা আগে লিখি, এটা একটা টেকনিক এইভাবে মান বের করার জন্য। তাহলে এটা d4 ব্যালেন্স হয়ে গেল। তারপর আমাদের কমন উৎপাদক d+1, এখান থেকে আবার এই পার্ট থেকে আমাদের এই যে 2d³ এই পার্ট থেকে 2d² কমন গেলে 2d³ এখান থেকে 2d² কমন গেলে d+1, আবার এখানে যদি গুণ করি -2d²,
তার উপর আবার ব্যালেন্স করলে আমাদের 9 ডি স্কয়ার বানানোর জন্য এখানে -2 ডি স্কয়ার আছে, আমাদের -7 ডি স্কয়ার লাগবে যদি 9 ডি স্কয়ার বানাইতে চাই। তাহলে 7 ডি স্কয়ার থেকে d+1 যদি কমন রাশি থাকতে চাই তাহলে 7d কমন নিতে হবে, তাহলে d+1 আবার এখানে ব্যালেন্স করলে যদি গুণ করি 7d স্কয়ার মিলে গেল আর -7d উপরে আছে আমার -11d, তাহলে 7 আমার আছে, 11d বানানোর জন্য আবার আরো 4d আমাদের লাগবে। উই নিড মোর 4d টু মেক 11d and -4, and এখান থেকে -4 কমন করে d+1। এটা আমি আশা করি you can understand easily as we learn in our intermediate level and also in our first year of BHC program. So from this equation we can take a common factor d+1। উপরের ইকুয়েশন থেকে আমরা d+1 যদি কমন নেই, d+1 সবগুলোর মধ্যে কমন আছে, d+1 কমন নিলে থাকে d³ -2d স্কয়ার -7d -4 = 0। এবং এই রাশিটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাই এটাকে যদি আমি আবার উৎপাদকে বিশ্লেষণ করি, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করে সেম ভাবে দেখা যাচ্ছে এই রাশিটার মধ্যে আবার d এর মান যদি -1 বসাই, if we put -1 in this equation this part will be 0, then আবার সেম টেকনিকে আমরা d স্কয়ার কমন গেলে d+1 we can apply same technique to find this factorization, and we can finally if we take common factor same here d+1, then here will be d+1 whole square, and rest of will be d square -3d -4, এবং আমাদের বাকি থাকবে d square -3d -4, এবং d square -3d এটাকে we can make a middle term factor d square -3d -4। যদি এখানে মিডল টার্ম করা হয় তাহলে এখান থেকে আরেকটা হবে এখান থেকে d+1 কমন যাবে এবং d -4 থাকবে। আলটিমেটলি এখান থেকে আমাদের এই ইয়ার থেকে উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তার মানে এখান থেকে আমাদের d এর মানটা আসতেছে এই প্রথম উৎপাদক থেকে। প্রথম উৎপাদক এখানে এটা হচ্ছে তিনটা উৎপাদক d+1 d+1 d+1, সো এখান থেকে তিনটা মান পাবো d = -1 -1 -1, আর শেষের উৎপাদক থেকে d এর মান আসবে 4। তো আলটিমেটলি আমার এখানে চারটা মান হলো -1 -1 -1 4। সো এই মানগুলো থেকে আমরা তার সলিউশনের কেসটা সিলেক্ট করব। কিভাবে? এই মানগুলো এই চারটা মানই রিয়েল নাম্বার, এবং চারটা মানের মধ্যে প্রথম তিনটা মান কিন্তু রিপিটেড, এবং রিপিটেডের জন্য আমরা একটা ফর্মুলা শিখে আসছি। যদি রিপিটেড হয় তাহলে তার জেনারেল সলিউশনটা আমরা লিখব, যদি তিনটা মান সমান হয়, তিনটা মান সমানের জন্য তার সমাধানটা আমরা লিখব c1 + c2x + c3x²। এই পুরো টার্মটুকু সূত্র থেকে আসবে এই প্রথম তিনটা মানের জন্য, ইনটু e টু দি পাওয়ার -1 * x। সরি এখানে অ্যাকচুয়ালি -1 হবে, এখানে টাইপিং মিস্টেক, এখানে -1 * x হবে, বিকজ এখানে d এর মানটা আসতেছে -1 -1 -1। সো c1 + c2x + c3x² পুরোটা ফর্মুলা থেকে আসবে, আর এখানে e টু দি পাওয়ার -1 * x + c4 আর বাকি মান * x, এটা ডিফারেন্ট রুট। এইভাবে আমরা এটার সলিউশন, জেনারেল সলিউশন বের করতে পারি। তো এখানে এক্সারসাইজ করার জন্য আমি সেম কতগুলো প্রবলেম সেট করে দিয়েছি, এগুলো তোমরা বাসায় একটু ট্রাই করবে, যদি প্রবলেম হয় আমরা ক্লাসে আলোচনা করব। আর সেম টেকনিকে রাইট সাইড দিয়ে 0, প্রত্যেকটা ইকুয়েশনকে এখানে পাঁচটা প্রবলেমের মধ্যে চারটা প্রবলেমই ডি ফর্মে লেখা আছে, সরাসরি এখান থেকে অক্সিলারি ইকুয়েশন নিয়ে ডি এর মান বের করব, তারপর ডি এর মানের উপর ভিত্তি করে তার সলিউশনটা লিখব। আর প্রথম ইকুয়েশনটা ডিডি ফর্মে লেখা আছে, ডিডি ফর্মের থেকে আমরা ডি ফর্মে লিখে তারপর এই বাকি মেথডটা পুরোটা সেম। তো এখন আমরা এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ করার জন্য একটা স্পেশাল কেস আছে। যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমরা এর আগ পর্যন্ত রাইট সাইড 0 ধরে প্রবলেম সলভ করে আসছি, এখন রাইট সাইড 0 না হয়ে যদি কোনো এক্স এর ফাংশন হয়, রাইট সাইড 0 হয়ে আই মিন কোনো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট সাইড 0 না হয়ে যদি এখানে এক্স এর ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন হয় e টু দি পাওয়ার ax,
তখন একটা কেস আসবে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। এটাকে আমরা বলবো যে পার্টিকুলার ইন্টিগ্রাল। এবং পার্টিকুলার ইন্টিগ্রালের মধ্যে তিনটা কেস আমরা আছে, তিনটা কেস আলোচনা করব। পার্টিকুলার ইন্টিগ্রালের সলিউশনের মধ্যে যদি ভগ্নাংশের উপরে এক্সপোনেনশিয়াল আই মিন e⁴ থাকে এবং নিচে যদি ডি এর ফাংশন থাকে, তাহলে আমরা নিচে ডি এর জায়গায় এক্সপোনেনশিয়ালের এক্স এর যে সহগ এ, এক্স এর সহগ এ ডিটা আমরা বসাই দিতে পারবো। আই মিন আমি আবার বলছি, এক্সপোনেনশিয়ালের এক্স এর যে সহগ এ, এটা ডি এর মান এ বসাইতে পারবো। এবং এখানে শর্ত আছে, বসানোর পরে যদি নিচের মানটা 0 না হয়, কারণ এখানে যদি নিচে 0 হয় তাহলে পুরো ভগ্নাংশের মান ইনফিনিটি হয়ে যাচ্ছে। যদি 0 না হয় তাহলে এক্সপোনেনশিয়ালের সহগ যেটা থাকবে সেটা আমরা ডি এর জায়গায় বসাই দিতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখতেছি। ধরো কথার কথা, we have this part, যেখানে we have this part where we have exponential 2 to the power e⁴ twice x, and নিচে d এর একটা রাশি, here d is a polynomial, so we can easily put the এখানে x এর সহগ 2, এই 2টা আমরা d এর জায়গায় 2 বসা দিতে পারবো এবং এখানে 2 বসাইলে 0 হচ্ছে না, and here we can put the coefficients of x instead of d, because if we put d equal 2, this part is non-zero, so we can apply this formula. And another case number 2 বলছে, কোন ভগ্নাংশের উপরে যদি sin ax অথবা cos ax থাকে। এক নম্বর সূত্র ছিল যদি এক্সপোনেনশিয়াল, আর এখানে হচ্ছে যদি sin ax অথবা cos ax, দুটোর জন্য সেম ফর্মুলা, এই জন্য আমি একসাথে লিখেছি। sin ax অথবা cos ax দুটোর জন্য সেম হবে। যদি sin ax অথবা cos ax থাকে এবং নিচে যদি ডি স্কয়ার থাকে, তাহলে ডি স্কয়ারের মান বসাইবো আমরা এখানে x এর সহগ যেটা থাকবে এ এর স্কয়ার, তার সাথে নেগেটিভ সাইন, আই মিন ডি স্কয়ারের মান বসবে x এর সহগের বর্গের বিপরীত মান, বিপরীত সাইনের মান। সো এখানে ডি স্কয়ার আছে, ডি স্কয়ারের জায়গায় আমরা মাইনাস এ স্কয়ার বসাইবো। এখানে x এর সহগ এ, কে স্কয়ার করলে এ স্কয়ার, তাহলে মাইনাস এ স্কয়ার বসাইবো ডি স্কয়ারের জায়গায়। এখানেও সেম শর্ত, বসানোর পরে যদি 0 না হয়। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 2। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিলাম এখানে, এখানে উপরে আছে sin 3x, নিচে হচ্ছে d স্কয়ার মাইনাস 3d প্লাস 2, তাহলে এখানে x এর সহগ 3, সো আমরা d স্কয়ারের জায়গায় বসাইবো, d স্কয়ারের জায়গায় বসাইবো মাইনাস 9 স্কয়ার জায়গায়, সরি এখানে টাইপিং একটা প্রিন্টিং মিস্টেক আছে। ডি স্কয়ারের জায়গায় আমরা বসাইবো, যে ডি স্কয়ারের জায়গায় বসাইবো মাইনাস ডি স্কয়ারের জায়গায় বসাইবো ডি স্কয়ারের জায়গায় -9 বসাইবো এবং ডি এর জায়গায় কোনো কিছু বসাবো না। এটা জাস্ট এটা অ্যাকচুয়ালি ডি হয়ে যাবে। এটা একটা টাইপিং মিস্টেক আছে। ডি এর জায়গায় কোনো কিছু বসাবো না, ডি স্কয়ারের জায়গায় আমরা বসাবো যে -9, 3 কে স্কয়ার করলে 9, তার নেগেটিভ সাইনটা বসাইবো, এখানে -3d অ্যাজ ইট ইজ থাকবে। আর রুল নাম্বার 3, এটাও আমি এখানে আলোচনা করে রাখি। এই রুল নাম্বার 3 এর আমরা প্রবলেম হয়তো করাবো না। তো রুল নাম্বার 3, কেস নাম্বার 3 বলছে যে উপরে যদি প্রোডাক্ট অফ টু ফাংশন, আই মিন এখানে দুটো ফাংশনের গুণফল, where one is exponential e⁴ax into b, এখানে দুটো ফাংশন এবং নিচে যদি ডি এর ফাংশন থাকে, তখন আমরা এক্সপোনেনশিয়ালের কাজটা, এখান থেকে এক্সপোনেনশিয়ালের কাজটা আগে নিব। কিভাবে? এক্সপোনেনশিয়ালের এক্স এর যে সহগ এ, এটা আমরা ডি এর সাথে যোগ করে আমরা ক্যালকুলেশনে বাইরে নিয়ে আসবো। এই যে এখানে ডি এর মান, ডি এর সাথে এক্স এর সহগ এ ছিল, একটা যোগ হয়ে গেছে, আর বিটা এজ ইট ইজ আছে। এখানে হোয়াট ইজ বি? বি ইজ এ ফাংশন অফ এক্স, বি ইজ এ ফাংশন অফ এক্স। একটা এক্সাম্পল আমরা দিলাম, যে এখানে e⁻³ sin 2x, এখানে প্রোডাক্ট অফ টু ফাংশন আছে, এখানে প্রোডাক্ট অফ টু ফাংশন sin 2x এবং এক্সপোনেনশিয়াল। সো এখানে এক্সপোনেনশিয়ালের কাজটা আমরা আগে ছাড়বো। এক্সপোনেনশিয়ালের মধ্যে x এর সহগ -3, -3টা d এর সাথে যদি যোগ করি d-3 হয়, প্লাস 4 × d-3, আর বাকি sin x টা
অ্যাজ ইট ইজ থেকে যাবে। এই হচ্ছে আমাদের তিনটা কেস। এগুলো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল যখন বের করব তখন অ্যাপ্লাই করব, এবং এগুলো সেমগুলো আমি প্রবলেম আবার একটু বিশদ আলোচনা করে দিব। তো এখানে আমরা ওই রুলগুলো অ্যাপ্লাই করার জন্য 5টা প্রবলেম কনসিডার করলাম। 5টা প্রবলেমের মধ্যে লেট আস কনসিডার দিস প্রবলেম নাম্বার বি ফার্স্ট। বি নাম্বার প্রবলেমটা কি? হোয়াট ইজ বি নাম্বার প্রবলেম? ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 3y ইন্টু y ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস 3x। এর আগ পর্যন্ত আমরা যে ফর্মুলাগুলো প্রবলেম শিখে আসছি সেগুলো ছিল রাইট সাইড কোনো ফাংশন ছিল না, জিরো ছিল। যদি জিরো থাকে তখন সলিউশন কি হয় সেটা আমরা শিখে আসছি। এখন যদি রাইট সাইড জিরো না হয়ে অন্য কোনো ফাংশন হয় তখন কিভাবে হবে সেটা আমরা এখানে আলোচনা করব। সো এই ক্ষেত্রে প্রথমে আমরা আগের মতো অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। 1 নম্বর ইকুয়েশনের যে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে আমরা জানি যে অক্সিলারি ইকুয়েশন কিভাবে আমরা বের করি। যে ইকুয়েশনটা দেওয়া থাকে সেখানে y এর সাথে যা থাকবে, y এর সহগ d স্কয়ার প্লাস 4d প্লাস 3, এই পার্টটুকু ইকুয়াল 0 বসালে আমরা অক্সিলারি ইকুয়েশন পাবো। We can get the auxiliary equation from this equation if we set the coefficients of y equal 0, then we can get auxiliary equation. এবং এখানে সেম ভাবে আমরা এই ইকুয়েশনের সমাধান করে ডি এর মান বের করব। এটা আমরা দেখতে পাচ্ছি দ্বিঘাত সমীকরণ একটা ইকুয়েশন সহজে সমাধান করতে পারি। and here we have to find the value of d, and this is a second order equation, so we can find the value of d easily by middle term. If we middle term this, we get this equation, and ultimately you also can find out the value of d in many different method as you like best. So here আমি মিডল টার্ম করে মানটা বের করলাম, d এর মানটা। তাহলে এখান থেকে মিডল টার্ম করার পর d এর মান আলটিমেটলি আসলো d equal -3 - 1. Here we get the value of d equal -3 - 1. So এখানে দুটো মানই রিয়েল এবং ডিফারেন্ট। রিয়েল এবং ডিফারেন্ট হলে তার সলিউশনটা আসবে। therefore the complete solution, এখানে যেহেতু আমাদের রাইট সাইড 0 আছে, এখানে অক্সিলারি ইকুয়েশন থেকে যে সলিউশনটা পাবো সেটাকে আমরা বলবো যে কমপ্লিমেন্টারি ফাংশন। therefore the complementary function CF, কমপ্লিমেন্টারি ফাংশনকে আমরা CF দিয়ে ডিফাইন করি, এবং CF কে আবার এভাবে ডিনোট করা হয় YC, দিস C ফর কমপ্লিমেন্টারি। এবং কমপ্লিমেন্টারির সলিউশনটা হবে আমরা অক্সিলারি ইকুয়েশনের যে তিনটা সূত্র শিখে আসছি ওই সেম সূত্র দিয়ে, এখানে দুটো মান রিয়েল এবং ডিফারেন্ট। তাহলে C1 e টু দি পাওয়ার প্রথম মান ইন্টু এক্স প্লাস C2 e টু দি পাওয়ার সেকেন্ড মান ইন্টু এক্স। উই ক্যান write this solution according to our previous two method. And now it is time for calculate the right hand side. For right hand side we have to first determine the particular integral part. Particular integral আমরা pi দিয়ে ডিনোট করি, then yp particular integral, and write as yp equal 1 divided by d square plus 4d plus 3 into right side function. এবং প্রথমে আমি আবার বলছি পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা প্রথমে সাজাইতে হবে কিভাবে। 1 ডিভাইডেড বাই অক্সিলারি ইকুয়েশনের যেই অংশটুকু ছিল d স্কয়ার প্লাস 4d প্লাস 3 ইকুয়াল 0 ছিল। সো ইকুয়াল 0 ছাড়া বাকি যে অংশটুকু এইটুকু ভগ্নাংশের নিচে দিয়ে, এবং রাইট সাইড যে ফাংশনটা ছিল এটা এখানে ইন্টু আকারে লিখলে সেটা পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা ফর্ম করলাম। এখন এই পার্টিকুলার ইন্টিগ্রালের আমরা তিনটা কেস পড়ে আসছিলাম। যদি নিচে ডি এর ফাংশন থাকে এবং এখানে এক্সপোনেনশিয়াল থাকে তাহলে ডি এর জায়গায় এক্সপোনেনশিয়ালের এক্স এর সহগটা বসাইতে পারবো যদি 0 না হয়। এখন এখানে দেখা যাচ্ছে যদি ডি এর মান এখান থেকে এক্সপোনেনশিয়ালের এক্স এর সহগ হচ্ছে -3 যদি ডি এর জায়গায় বসানো হয় তাহলে নিচে 0 চলে আসে। যদি 0 চলে আসে তাহলে তো সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে কোনো সলিউশন পাবো না। ওই ক্ষেত্রে আমরা এটাকে বলি
কেস অফ ফেলোর, যদি জিরো হয়ে যায়, আই মিন সূত্র বসানোর পরে যদি নিচে জিরো হয়ে যায়, এটাকে আমরা বলবো কেস অফ ফেলোর ইফ ডি ইকুয়াল টু -3। তার মানে যদি আমরা কেসটা এখানে অ্যাপ্লাই করি তাহলে নিচে জিরো হয়ে যাচ্ছে। যদি জিরো হয়ে যায় তখন আমরা কি করব, এই উপরের ফাংশনটাকে এক্স দিয়ে গুণ করব এবং এট এ টাইমে নিচের হরকে ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এই যে এক্স দিয়ে গুণ করলাম, নিচের হরকে ডিফারেন্সিয়েশন করলে ডি স্কোয়ারকে করলে 2d, 4d কে করলে 4 আর 3 কে করলে 0। এখন আবার আমরা মানটা বসানোর চেষ্টা করব। সেম এক্স এর সহগ কত, -3। এই -3টা যদি ডি এর মান বসাই, ডি এর জায়গায় যদি -3 বসাই, এখন আর 0 হয় না, এখানে হয় -6 আর 4 -2 হয়ে যায়, মাইনাস মানে উপরে এক্স ডিভাইডেড -2, এবং এখানেই অ্যাকচুয়ালি আমাদের কাজ শেষ। এবং আমাদের কাজ তখনই শেষ হবে যখন নিচের থেকে ডি বেনিশ হয়ে যাবে। নিচে যতক্ষণ পর্যন্ত ডি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এক্স এর সহগটা বসিয়ে যেতে হবে। যদি জি এখানে এই ক্ষেত্রের মতো 0 হয়ে যায় তখন আমরা এক্স দিয়ে গুণ করব, ডিফারেন্সিয়েশন করব। এবং পার্টিকুলার ইন্টিগ্রালের সলিউশন এটা, এবং এখান থেকে আমাদের কমপ্লিট সলিউশনটা কি হবে, কমপ্লিট সলিউশনটা হবে আমরা একটু আগে যে সলিউশন বের করেছিলাম ওয়াইসি কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস ওয়াইপি, আই মিন এর আগের অক্সিলারি ইকুয়েশন থেকে যে সলিউশন পেয়েছিলাম ওইটা প্লাস পার্টিকুলার ইন্টিগ্রালের যে সলিউশন পেয়েছি এটা, এই দুটোর যোগফল। উই ক্যান গেট দ্য কমপ্লিট সলিউশন বাই এডিং the solution of complementary function and particular integral, and this is the answer. Now let us consider another problem. This is third order linear differential equation. So this equation is written in dd form, so we can write this equation as d form, d cube d cube y by dx cube মানে d cube y, second order, এটা third order, this is second order, this is first order, and this is y equal 0. We can write this d form, and we can write, if we take common y, we can write like this, and here similarly we will find the auxiliary equation first. The auxiliary equation of 1, এক নম্বর ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশন কি হবে, y এর সাথে যে পলিনোমিয়ালটা থাকবে, আমি আবার বলছি y এর সাথে যে অংশটুকু থাকবে এইটুকু ইকুয়াল 0 বসালে আমরা অক্সিলারি ইকুয়েশন পাবো। এবং এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই অক্সিলারি ইকুয়েশনের যে যে ইকুয়েশনটা পেলাম এখান থেকে সামহাও আমাকে ডি এর মান বের করতে হবে। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা একটা ইকুয়েশনের অর্ডার যত হবে, এই এখানে অর্ডার 3, তাহলে ডি এর অবশ্যই আমাদের 3টা মান বের হবে, এবং 3টা মানে আমাদের বের করতে হবে। 3টা মান তিন রকম হতে পারে, 3টা মান সেম হতে পারে, নো প্রবলেম, বাট আমাদের 3টা মান আসবে। ইউ নো এভরি nth অর্ডার ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি nth রুট, তার মানে একটা ইকুয়েশনের অর্ডার যত ঠিক ততটা মান থাকবে। সো somehow we have to find the value of d. So we see that we can make a formula here, a cube plus thrice a square b plus thrice a b square plus b cube, that means a plus b whole cube. এটা ইজিলি কিন্তু ফ্যাক্টরাইজ হয়ে গেল, এটার আর কোনো বাক্সেস উপপাদ্য যাওয়া লাগছে না। তো এখান থেকে we can write this 3 factor individually, and here we can get the d equal -1 -1 -1 from these 3 factor, and these 3 values are repeated, these 3 value are repeated, এবং 3টা মান কি সেম। সেজন্য আমাদের কেস 2 এর ফর্মুলা থেকে গেছিল c1 plus c2x plus c3x স্কয়ার সূত্র থেকে ইনটু e to the power -1 into x, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন অক্সিলারি ইকুয়েশন থেকে যেই সলিউশনটা পাবো এটা হচ্ছে আমাদের অর্ধেকটা সলিউশন, yc c1 plus c2x plus c3x square e to the power -1 into x. This is complementary function. Now particular integral. So for particular integral, similarly we have to first we have to form the particular integral part. How we can form? 1 divided by auxiliary equation এর left hand side
ইনটু রাইট সাইড ফাংশন। অক্সিলারি ইকুয়েশনের বাম পাশে যে অংশটুকু ছিল এটুক ভগ্নাংশের নিচে বসবে, আর তার সাথে আসবে মূল ইকুয়েশনের রাইট সাইড যা ছিল e টু দি পাওয়ার মাইনাস সেটা, সেভাবে আমরা ফর্ম করলাম। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যদি x এর সহগ -1, এখানে x এর সহগ -1 বসানো হয় আর -1 যদি d এর জায়গায় বসানো হয় তাহলে নিচে ক্যালকুলেশন করলে 0 চলে আসে, নিচে ক্যালকুলেশন করলে 0 চলে আসে। তখন 0 চলে আসলে আমরা সেটাকে বলি কেস অফ ফেলোর ইফ d ইকুয়াল টু -1। কেস অফ ফেলোর হলে আমরা উপরে x দিয়ে গুণ করব এবং নিচে d এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। উপরে x দিয়ে গুণ করলাম, আমরা d এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি থাইস d স্কয়ারকে d কিউবকে ডিফারেন্সিয়েশন করলে থাইস d স্কয়ার, আর 3d স্কয়ারকে করলে 6d, আর 3d করলে 3, 1 কে করলে 0। এখন আবার যদি এখানে x এর সহগ -1, d এর জায়গায় যদি -1 বসাই, if we put -1 here we will get again 0। যদি again 0 হয় এটাকে আমরা বলি again case of failure if d equal 0। again 0 হলে we will multiply again this equation by x, এটাকে আবার x দিয়ে গুণ করব এবং নিচে ডিফারেন্সিয়েশন করব। if case failure we have to differentiate this fraction, we have to multiply this fraction by x and we have to differentiate the denominator with respect to d. So now if we put x equal d equal to -d, again here 0 if d equal to -1, so again case of failure। So again differentiate the denominator, যদি again 0 হয় again আমরা নিচে ডিফারেন্সিয়েশন করব, উপরে x দিয়ে গুণ করব। তার মানে যতবার নিচে 0 হবে ততবার আমরা x দিয়ে গুণ করব এবং ততবার ডিফারেন্সিয়েশন করব। তো এখন আলটিমেটলি আমাদের d ফিনিশ হয়ে গেছে, এখানে আমাদের কাজ শেষ। Here there is no d, so here is our complete solution for particular integral, and therefore the complete solution for our given problem will be complementary function এর যে সলিউশন পেয়েছি এটা প্লাস হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালের যে সলিউশন পেয়েছি এটা, and complete solution will be the sum of the complementary function solution plus particular integral solution, and this is actually this is complementary function solution, this is particular integral solution, and this is actually our final result. Let us consider another problem. This is maybe same problem, b problem. We already discussed this b problem. This is problem of b, we already discussed previously, so you can review this problem, this same problem. First we have to find out the auxiliary equation and we will calculate the value for d, and we will get d equal to -3 -1, and from here we will write the complementary function c1 e to the power -3x plus c2 to the power -1 into x, and for particular integral similarly they are exponential and নিচে d এর ফাংশন। আমরা d এর মানটা x এর সহগ -3 বসাবো, -3 বসালে নিচে 0 হয়, নিচে 0 হলে সেটাকে আমরা কেস ফেলিউর বলি। কেস ফেলিউর হলে আমরা উপরে x দিয়ে গুণ করি এবং নিচে ডিফারেন্সিয়েশন করি। যখন ডিফারেন্সিয়েশন করি এবং আবার ডিফারেন্সিয়েশন করার পর আবার x এর মানটা x এর সহগটা বসিয়ে যদি নন জিরো হয় তাহলে সরাসরি আমরা মান বসিয়ে দিব, মান বসিয়ে দিলে সেটাই পার্টিকুলার ইন্টিগ্রালের সলিউশন হয়ে যাবে এবং কমপ্লিট সলিউশন হয়ে যাবে কি কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রালের সলিউশন। And here is the end of our today's lecture. Thanks everybody and thank you all.